হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের জটিল সংখ্যার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এখান থেকে একের দাগের অঙ্কটা এই মানটা দেওয়া আছে, সেখান থেকে বিবৃতি এ আর বিবৃতি বিটা যাচাই করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে এখানে একের দাগের অঙ্কে এই মানটা দেওয়া আছে, সেখান থেকে দুটো বিবৃতি যাচাই করতে হবে। এবার এখানে যেহেতু উভয় পক্ষে জটিল সংখ্যা দেওয়া আছে, এবার যদি একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এ প্লাস আইবি হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যা সেটাকে আমরা জেড বার দ্বারা প্রকাশ করি। তাহলে জেড বার ইকুয়াল হয়ে যাবে এ প্লাস আইবি, তার মাথায় বার বসবে। এবার অনুবন্ধী জটিল সংখ্যা বা বার বের করার নিয়ম ছিল আইযুক্ত যে রাশি থাকবে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ প্লাস আইবি এর বার বা এর অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে এ মাইনাস আইবি। তাহলে এখানে উভয় পক্ষে যেহেতু জটিল সংখ্যা দেওয়া আছে, তাহলে এর বারটা নির্ণয় করে নেবো বা অনুবন্ধী জটিল সংখ্যা বের করে নেবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা 1 প্লাস আই ইন্টু 2 প্লাস আই ইন্টু 3 প্লাস আই। তাহলে এভাবে মানটা ডট ডট করে চলতেই থাকবে। লাস্ট আছে এন প্লাস আই ইকুয়াল টু এ প্লাস আইবি ছিল। তাহলে এর মাথায় বার নিয়ে নেবো এখানে বা অনুবন্ধী জটিল সংখ্যা বের করে নেব। এবারে যদি দুটো জটিল সংখ্যা জেড ওয়ান আর জেড টু যদি গুণ আকারে থাকে, তার যদি হোল বার হয়, সেখান থেকে আমরা পেয়ে যাই জেড ওয়ান ইন্টু জেড টু হোল বার ইকুয়াল হয়ে যায় জেড ওয়ান বার ইন্টু জেড টু বার। মানে প্রত্যেকটার মাথায় আলাদা করে বার বসে যদি গুণ আকারে থাকে। তাহলে এখানে এই যে জটিল সংখ্যাগুলো সেগুলো গুণ আকারে দেওয়া আছে, তাহলে প্রত্যেকটার মাথায় আলাদা করে বার বসাতে পারি। তাহলে 1 প্লাস আই তার মাথায় বার বসবে ইন্টু 2 প্লাস আই, তাহলে তার মাথায় আলাদা করে বার বসবে ইন্টু 3 প্লাস আই, তাহলে এর মাথায় বার বসবে। তাহলে এভাবে মানটা ডট ডট করে চলতে থাকবে। এখানে আছে এন প্লাস আই, তাহলে এর মাথায়ও আলাদা করে বার বসবে ইকুয়াল টু, ডান দিকে দেওয়া আছে এ প্লাস আইবি, তার বার হয়ে যাবে এখানে। বা এবার অনুবন্ধী জটিল সংখ্যা বা বার বের করার নিয়ম ছিল যে চিহ্নটা মাঝখানে থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1 প্লাস আই সেটা হয়ে যাবে 1 মাইনাস আই। এখানে ছিল 2 প্লাস আই, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস আই। এটা হয়ে যাবে 3 মাইনাস আই। তাহলে ডট করে চলতেই থাকবে। এখানে যাবে এন মাইনাস আই, আর এই মানটা হয়ে যাবে এ মাইনাস আইবি হয়ে যাবে। এবার যে মানটা প্রশ্নে দেওয়া ছিল সেটাকে ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ, আর এইটাকে ধরে নিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ গুণ করে নেবো এখান থেকে। তাই লিখবো 1 নম্বর গুণিতক 2 নম্বর করে পাই। কেন গুণ করতে হবে না, এখানে বিবৃতি 1-এ দেওয়া ছিল তার ডান পক্ষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। তাহলে এখানে 1 নম্বরের ডান পক্ষে এ প্লাস আইবি আছে, আর 2 নম্বরের বাম পক্ষে এ মাইনাস আইবি আছে। তাহলে এ প্লাস আইবির সাথে এ মাইনাস আইবি গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাবো। তাহলে এই মানটা আনার জন্য 1 নম্বর আর 2 নম্বর গুণ করে নিতে হবে। এবার 1 নম্বরের বাম দিকের সাথে 2 নম্বরের বাম দিকে গুণ হবে। তাহলে 1 নম্বরের বাম দিকে ছিল 1 প্লাস আই, আর 2 নম্বরের বাম দিকে আছে 1 মাইনাস আই। তাহলে সাজিয়ে নিলে 1 প্লাস আই তার সাথে গুণ হবে 1 মাইনাস আই। আবার এখানে 2 প্লাস আই আছে, তার সাথে গুণ হবে 2 মাইনাস আই। এবার এখানে 3 প্লাস আই আছে, তার সাথে গুণ হবে 3 মাইনাস আই। তাহলে এভাবে মানটা ডট ডট করে চলতে থাকবে। এবার এখানে আছে এন প্লাস আই, আর এখানে আছে এন মাইনাস আই ইকুয়াল টু, তাহলে এবার ডান দিকের গুলো গুণে যাবে। তাহলে ডান দিকে এখানে আছে এ প্লাস আইবি, এখানে আছে এ মাইনাস আইবি। বা এবার এখানে গুণ করলে তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে প্রত্যেকটা সূত্র পড়ে যাবে। তাহলে এটা ভাঙলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর মানে এখানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস বির মানে এখানে আই, তাহলে আই স্কোয়ার যাবে। এখানে তো সূত্র পড়ে যাচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার হবে। এখানে তো সূত্র পড়ে যাচ্ছে, তাহলে হবে 3 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে ডট করে চলতেই থাকবে। এখানে হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু, এটাও সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বির মানে এখানে আইবি, তাহলে আইবির স্কোয়ার করলে হয়ে যাবে আই স্কোয়ার বি স্কোয়ার। বা 1 স্কোয়ার করলে 1 পাবো। এবার জটিল সংখ্যার ক্ষেত্রে আই স্কোয়ার মানটা -1 হয়, তাহলে -1-এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে। একইরকমভাবে এখানে 2 স্কোয়ার করলে 4 হবে, আর এখানে +1 হয়ে যাবে। এখানে 9 হবে, এখানে +1 হবে। তাহলে মানটা ডট ডট করে চলতেই থাকবে। তাহলে এখানে হবে এন স্কোয়ার, এখানে হবে +1 ইকুয়াল টু, এখানে আছে এ স্কোয়ার। এবার আই স্কোয়ার মানটা -1 হয়, তাহলে -1-এর সাথে মাইনাস বি স্কোয়ার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। বা এবার 1 যোগ করলে 2 পাবো ইন্টু 4 আর 1 যোগ করলে 5 হবে ইন্টু 9 আর 1 যোগ করলে 10 হবে। তাহলে মানটা চলতে থাকবে। এখানে আছে এন স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাই বিবৃতি 1-এ দেওয়া ছিল। তাহলে বিবৃতি 1টা প্রমাণ হয়ে গেল। এবার বিবৃতি 2-এ যেটা দেওয়া আছে Z1 ইন্টু Z2 হোল বার ইকুয়াল টু Z1 বার ইন্টু Z2 বার। তাহলে এই নিয়মটা এখানে অ্যাপ্লাই হয়েছে। আবার জেড ইন্টু জেড বার ইকুয়াল হয়ে যায় জেড স্কোয়ার, তাহলে এই মানটা সত্য দেওয়া আছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। এরপরে 2-এর দাগে এখানে বিবৃতি এতে দেওয়া আছে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এর ক্ষুদ্রতম ধনাত্মক সমাধান n ইকুয়াল টু 4 হবে কিনা সেটা যাচাই করতে হবে।
তার মানে এই সমীকরণ সমাধান করে এখান থেকে n = 4 হবে কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা এবার এখানে দেওয়া আছে 1 + i/1 - i। এবার এই জটিল সংখ্যার নিচে বা হরে যেহেতু জটিল সংখ্যা দেওয়া আছে, তাহলে এই জটিল সংখ্যাটিকে হরে যে জটিল সংখ্যা দেওয়া আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপরে আর নিচে গুণ করে নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 1 + i/1 - i। তাহলে হরে যে জটিল সংখ্যা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে 1 + i, মানে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় বা i যুক্ত যে রাশি আছে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 1 + i দিয়ে নিচেও গুণ হবে, আবার উপরেও গুণ হবে 1 + i দিয়ে। আর এখানে আছে হোল টু দি পাওয়ার n = 1 বা এবার এখানে উপরে আছে 1 + i × 1 + i, তাহলে এটাকে লিখতে পারি 1 + i হোল স্কোয়ার। আর নিচে সূত্র পড়ে যাচ্ছে a - b × a + b, তাহলে a² - b² সূত্র। তাহলে এর মানে এখানে 1, তাহলে 1² - b এর মানে এখানে i, তাহলে i² হবে। হোল টু দি পাওয়ার n ছিল = 1 বা এবার উপরে আছে 1 + i হোল স্কোয়ার, তাহলে এটাকে a + b হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙতে পারি। এবার a + b হোল স্কোয়ার সূত্র ছিল a² + 2ab + b², তাহলে এর মানে এখানে 1, তাহলে 1² করলে 1 পাবো, প্লাস 2ab তাহলে 2 × 1 × i হবে, তাহলে 2i পাবো, প্লাস b², তাহলে i² করলে i² হয়ে যাবে এখানে। আর নিচে 1² করলে 1 হবে মাইনাস, এবার i² মানটা -1 হয়, তাহলে -1 + +1 হবে। হোল টু দি পাওয়ার n ছিল এখানে = 1 বা তাহলে এখানে আছে 1 + 2i, i² এর মানটা -1 হয়, আর নিচে 1 আর 1 যোগ করলে পাবো 2। হোল টু দি পাওয়ার n = 1 বা এবার +1 এর সাথে -1 কেটে যাবে, তাহলে এখানে আছে 2i/2 বা 2i কে 2 দিয়ে ভাগ করলে i পাবো, তাহলে i টু দি পাওয়ার n = 1 হবে। এবার একটা জটিল সংখ্যার ক্ষেত্রে i² এর মানটা -1 হয়। এবার যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই তাহলে i² এর হোল স্কোয়ার = তাহলে -1 এর হোল স্কোয়ার হবে, এবার i² এর স্কোয়ার করলে i টু দি পাওয়ার 4 হবে আর -1 এর স্কোয়ার করলে +1 হবে, তার মানে 1 = হয়ে যায় i টু দি পাওয়ার 4। তাহলে এখানে আছে 1, তাহলে 1 এর জায়গায় লিখতে পারবো i টু দি পাওয়ার 4, তাহলে i টু দি পাওয়ার n আর 1 মানে হচ্ছে i টু দি পাওয়ার 4 বা এবার দুদিকে i কেটে গেলে তাহলে n = পেয়ে যাবো এখান থেকে 4 পেয়ে যাবো। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল এখানে যে এর ক্ষুদ্রতম ধনাত্মক সমাধান n = 4 হবে কিনা সেটা যাচাই করতে বলেছিল। তাহলে n = এখানে 4 পেয়ে গিয়েছি। আবার বিবৃতি b তে দেওয়া আছে 1 + i/1 - i = i, তাহলে এখান থেকে 1 + i/1 - i তার মানটা পেয়েছিলাম এখানে i পেয়েছিলাম, আর এখানে পাওয়ার n ছিল, তাহলে এর যে মানটা ভিতরে যে মানটা দেওয়া আছে তার মানটা i পেয়েছিলাম এবং i টু দি পাওয়ার 4 = 1, তাহলে এখানে 1 এর জায়গায় i টু দি পাওয়ার 4 বসানো হয়েছিল। তাহলে এই যে বিবৃতি b দেওয়া আছে সেটাও সঠিক দেওয়া আছে, তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ বিবৃতি b হলো বিবৃতি a এর কারণ। এরপর 3 এর দাগে এখানে বিবৃতি a তে এই মানটা =-1 হবে কিনা যাচাই করতে হবে, আর বিবৃতি b তে ওমেগা দেওয়া আছে -1 প্লাস √-3/2 আর ওমেগা স্কোয়ার দেওয়া আছে -1 √-3/2 আর 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 0 দেওয়া আছে। এবার তোমাদের জটিল সংখ্যার সূত্রের ভিডিওতে আলোচনা করা হয়েছিল যে জটিল সংখ্যার ক্ষেত্রে ওমেগার মানটা হয়ে যায় -1 প্লাস √3i/2। এবার এখানে দেওয়া আছে √-3, এর মানটা হয়ে যাবে √3i, কারণ √-3 তাকে লিখতে পারি √3 × -1। এবার এখানে আছে √3 আর √-1 তার মানটা i হয়ে যায় জটিল সংখ্যার ক্ষেত্রে। এখানে √3i তার জায়গায় দেওয়া আছে √-3, সেই একই ব্যাপার। তাহলে ওমেগার মান -1 প্লাস √-3/2 আর ওমেগা স্কোয়ারের মানটা বলে দিয়েছে এখানে। এবার এখানে বিবৃতি দিয়ে বামপক্ষে যে মানটা দেওয়া আছে সেই মানটাকে লিখে নেবো, তাহলে সেখান থেকে -1 হচ্ছে কিনা সেটা যাচাই করতে হবে এখানে। তাহলে এই যে মানটা দেওয়া আছে সেই মানটা ওমেগার মানটা দেওয়া আছে, তাহলে এর জায়গায় বসাতে পারি ওমেগা, আর এখানে পাওয়ারে আছে 19 দেওয়া আছে প্লাস আর এই মানটা সেটা ওমেগা স্কোয়ারের মানটা দেওয়া আছে, তাহলে এই মানটা বসাবো ওমেগা স্কোয়ার আর পাওয়ারে এখানে দেওয়া আছে 19। এবারে জটিল সংখ্যার ক্ষেত্রে আলোচনা করা হয়েছিল ওমেগা কিউ তার মানটা 1 হয় = এবার ওমেগা টু দি পাওয়ার 19, তাহলে এটাকে ভেঙে লিখতে পারি ওমেগা কিউ হোল টু দি পাওয়ার 6, তাহলে 6 × 3 = 18 হবে ইন্টু ওমেগা, তাহলে টোটালটা করলে পেয়ে যাবো ওমেগা টু দি পাওয়ার 19 প্লাস এবার এখানে দেওয়া আছে ওমেগা স্কোয়ার তার পাওয়ারে আছে 19, তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 38 আছে এখানে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 38কে লিখতে পারি ওমেগা কিউ তার পাওয়ারে 12, তাহলে 12 × 3 = 36 হবে, তাহলে ইন্টু ওমেগা স্কোয়ার করতে পারি, কারণ এখানে ওমেগা কিউ তার পাওয়ারে 12 মানে ওমেগার পাওয়ারে 12 × 3 = 36 হবে ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে 36-এর সাথে 2 যোগ করলে 38 পেয়ে যাবো। তাহলে এখান থেকে ওমেগা কিউ তার মানটা আমরা জানি 1, তাহলে এখানে হবে 1, এবার 1 টু দি পাওয়ার 6 মানে তার মানটা সেই 1, আর 1 এর সাথে ওমেগা গুণ করলে সেই ওমেগা পেয়ে যাবো প্লাস এবার ওমেগা কিউ তার মানটা 1 হয়, তাহলে 1 এর পাওয়ারে 12 মানে তার মানটা সেই 1 হবে, আর 1 এর সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার হবে = এবার এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দেওয়া আছে। এবারে বিবৃতি বিতে দেওয়া ছিল 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার = 0, তাহলে এখান থেকে পেয়ে যাবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তাহলে +1টা ডান দিয়ে গেলে -1 হবে, তাহলে এর মানটা হয়ে যাবে -1। তাহলে এইটাই যাচাই করতে বলেছিল বিবৃতি এতে যে এই মানটা -1 হবে কিনা। এবার এটা -1 হচ্ছে বিবৃতি বি এর কারণে, কারণ বিবৃতি বিতে ওমেগার ওমেগা স্কোয়ার মানটা এখানে বসিয়ে তবে এই মানটা -1 পেয়েছি। তাহলে এখানে কার্ড অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ।
এরপরে 4 দাগে এখানে বিবৃতি এতে দেওয়া আছে Z1 ইকুয়াল টু এই মানটা আর Z2 ইকুয়াল টু এই মানটা হলে সেখান থেকে আর্গুমেন্ট Z1 ইকুয়াল টু 5π/12, আর্গুমেন্ট Z2 ইকুয়াল টু 5π/6 এবং আর্গুমেন্ট Z1 ইন্টু Z2 ইকুয়াল টু -3π/4 হবে কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে প্রথমে এখানে Z1 এর যে মানটা দেওয়া আছে সেই মান থেকে আর্গুমেন্ট Z1 এর মানটা 5π/12 সেটা হচ্ছে কিনা যাচাই করবো। তাহলে এখানে Z1 ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে, তাহলে এই মানটাকে যদি Z ইকুয়াল টু A প্লাস IB এর সাথে তুলনা করি তাহলে এখানে এর মানটা হয়ে যাবে বাস্তব যে অংশ √3 - 1 আর বির মানটা হয়ে যাবে কাল্পনিক অংশ এখানে √3 + 1। এবার আর্গুমেন্ট বের করার নিয়ম হচ্ছে প্রথমে আলফার মানটা বের করতে হবে এখান থেকে। এবার আলফার মান বের করার সূত্র ছিল tan আলফা ইকুয়াল টু mod of b/a। তাহলে এখান থেকে পেয়ে যাবো tan আলফা ইকুয়াল টু mod of b/a। তাহলে বির মান এখানে √3 + 1 a, এর মান এখানে √3 - 1 বা এবার এখান থেকে পেয়ে যাবো tan আলফা ইকুয়াল টু, এবার নিচে যেহেতু করণী রয়েছে তাহলে এর করণী নিরসন করতে হবে। তাহলে হরের করণী নিরসন করতে গেলে এর অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে এটা দেওয়া আছে √3 + 1 √3 - 1 আর হরের অনুবন্ধী করণী সেটা হয়ে যাবে মাঝখানে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে। তাহলে √3 + 1 দিয়ে উপর নিচে গুণ হবে, এটা হবে। বা tan আলফা ইকুয়াল টু mod of, তাহলে √3 + 1 উপরে দুটো রয়েছে তাহলে দুটো গুণ করলে √3 + 1 এর হোল স্কয়ার হয়ে যাবে। আর নিচে সূত্র পড়ে যাচ্ছে a - b × a + b, তাহলে a² - b² সূত্র। তাহলে এর মানে এখানে √3 তার স্কয়ার মাইনাস বির মানে এখানে 1 তার স্কয়ার হয়ে যাবে। বা tan আলফা ইকুয়াল টু ওর উপরে a + b হোল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে, a + b হোল স্কয়ার সূত্র ছিল a² + 2ab + b²। তাহলে এর মানে এখানে √3 বা √3 স্কয়ার করলে একটা 3 পাবো প্লাস 2ab, তাহলে 2 × √3 × 1 হবে, তাহলে হবে 2√3 প্লাস b² মানে 1 স্কয়ার হবে, 1 স্কয়ার করলে 1 পাবো। আর নিচে √3 স্কয়ার করলে রুটটা উঠে যাবে, শুধুমাত্র 3 হবে, মাইনাস 1 স্কয়ার করলে 1। বা tan আলফা ইকুয়াল টু mod of, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4 প্লাস 2√3 আর নিচে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। বা tan আলফা ইকুয়াল টু mod of, তাহলে উপর থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে থাকবে 2, এখানে থাকবে √3, তাহলে 2 + √3 হবে। আর নিচে ছিল 2, 2 এর সাথে 2 কেটে যাবে। বা tan আলফা ইকুয়াল টু 2 + √3 হবে। তাহলে tan আলফার মানটা পেয়ে যাচ্ছে 2 + √3। এবার দেখবো tan কত ডিগ্রির মান 2 + √3 হয়। এবার যদি tan 75 ডিগ্রি এর মান বের করি, এবার tan 75 ডিগ্রিকে লিখতে পারি tan 45 ডিগ্রি + 30 ডিগ্রি। এবার এটাকে tan a + b সূত্র আকারে ভাঙবো। এবার tan a + b সূত্র ছিল tan a + tan b / 1 - tan a tan b। তাহলে সেই সূত্র অনুসারে মান বসাবো, বসালে এখানে দিয়ে যাবে তাহলে tan 45 ডিগ্রির মান 1 প্লাস আর tan 30 ডিগ্রির মান 1/√3 আর এখানে আছে 1 মাইনাস tan 45 এর মান 1 আর tan 30 এর মান 1/√3। এবার 1 এর সাথে 1/√3 গুণ করলে সেই 1/√3 হবে ইকুয়াল টু, এবার একের নিচে 1 আছে ধরতে পারি বা √3 সাথে 1 লসাগু করলে এখানে হবে √3, তাহলে উপরে বসবে √3 + 1। একই রকম ভাবে নিচে √3 আছে আর এই একের নিচে 1 আছে, তাহলে একের সাথে √3 লসাগু করলে √3 হবে, তাহলে উপরে বসবে √3 - 1। এবার নিচে √3 সাথে এখানে নিচে √3 কেটে যাবে, তাহলে উপরে আছে √3 + 1 আর নিচে আছে √3 - 1। এবার এইটার যদি করণীয় নিরসন করি এইটার মতো √3 + 1 / √3 - 1 তার করণীয় নিরসন করলে তাহলে পেয়ে যাবো 2 + √3। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে tan 75 ডিগ্রি তার মানটা আমরা পাই 2 + √3। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা tan আলফা ইকুয়াল টু tan 75 ডিগ্রি লিখতে পারি, কারণ tan 75 ডিগ্রি মান হয় 2 + √3। বা তাহলে দুদিকে tan কেটে গেলে আলফা সমান পেয়ে যাবো এখানে 75 ডিগ্রি। এবার এটা ডিগ্রিতে মান আছে বা এটাকে যদি রেডিয়ানে নিয়ে আসি তাহলে 75কে রেডিয়ানে নিতে গেলে তাহলে 75 গুণিতক π/180 দিয়ে গুণ করতে হবে, তবে রেডিয়ানের মানটা আসবে। এবার 15 দিয়ে কাটাকাটি করলে 15 × 5 = 75, 15 × 1 = 15, 16 17 18, তাহলে 3 থাকবে 0, 15 × 2 = 30, তাহলে পেয়ে যাবে এখানে 5π/12। এবার এখানে আলফার মানটা বেরিয়েছে, এবার আর্গুমেন্ট মানে থিটার মানটা বের করতে হবে। এবার থিটার মানটা বের করতে গেলে এই যে জটিল সংখ্যাটা দেওয়া আছে তার বিন্দু আকার যদি করি, তাহলে জটিল সংখ্যার বিন্দু আকার ছিল a, b, তাহলে a, b বিন্দুটা কোন পাদে পড়ছে সেটাকে দেখো। তাহলে এর মান এখানে দেওয়া আছে √3 - 1 আর বির মান এখানে দেওয়া আছে √3 + 1, তাহলে এর মান √3 - 1 আর বির মান √3 + 1। তাহলে দেখো এই বিন্দুটা কোন পাদে পড়ছে। এবার √3 মান হয় 1.732, তাহলে 1.732 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে মানটা প্লাস আসবে, মানে 0.732 হবে, তাহলে মানটা প্লাস হবে। তাহলে প্লাস মানে x অক্ষ বরাবর ডান দিকে যাবে। আবার √3 + 1 এর মানটাও প্লাস বা ধনাত্মক হবে, তার মানে এই যে মানটা √3 + 1 তাহলে y অক্ষ বরাবর উপরের দিকে যাবে। তাহলে যে বিন্দুটা দেওয়া আছে সেটা প্রথম পাদে অবস্থিত। এবার প্রথম পাদে অবস্থিত হলে আর্গুমেন্ট বা থিটা ইকুয়াল টু হয়ে যায় আলফা, তাহলে এক্ষেত্রে আর্গুমেন্ট বা থিটার মানটা হয়ে যাবে আলফা। এবার আলফার মানটা পেয়েছিলাম এখানে 5π/12। তাহলে আর্গুমেন্ট Z1 তার মানটা পেয়ে যাচ্ছি 5π/12।
আর প্রশ্ন এখানে বলেছিল যে আর্গুমেন্ট Z1 তার মানটা হবে 5π/12। এবারে একই রকমভাবে Z2 এর মানটা দেওয়া আছে, সেখান থেকে আর্গুমেন্ট Z2 তার মানটা 5π/6 সেটা হচ্ছে কিনা যাচাই করতে হবে। তাহলে এখানে Z2 দেওয়া আছে -√3 + i, তাহলে এটাকে যদি a + ib এর সাথে তুলনা করি তাহলে এখান থেকে পেয়ে যাবো a তাহলে বাস্তব যে অংশ -√3, আর b পেয়ে যাবো কাল্পনিক অংশ, তাহলে i এর সাথে 1 গুণ আছে করতে পারি, তাহলে বির মানটা এখানে হয়ে যাবে 1। এবার এর আর্গুমেন্টের মানটা বের করতে গেলে প্রথমে আলফার মানটা বের করতে হবে, তাহলে আলফার মান বের করার সূত্র ছিল tan আলফা mod of b/a, তাহলে tan আলফা mod of b/a, তাহলে বির মান এখানে 1 আর এর মান এখানে -√3 এটা হবে, বা tan আলফা তাহলে এখানে মডের মধ্যে আছে -1/√3, এবার -1/√3 যখন মডের বাইরে আসবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে +1/√3 পাবো, বা tan আলফা এবার tan 30 ডিগ্রির মান হয় 1/√3, বা tan 30 ডিগ্রিকে লিখতে পারি tan π/6, বা এবার দুদিকে tan কেটে গেলে আলফা পেয়ে যাবো π/6, তাহলে আলফার মানটা পেয়ে গেলাম। এবার আর্গুমেন্টের মানটা বের করতে হবে, তার মানে থিটার মানটা বের করতে হবে। এবার থিটার মানটা বের করতে গেলে এই যে জটিল সংখ্যা দেওয়া আছে তার বিন্দু আকার মানে a, b এই বিন্দুটা কোন পাদে পড়ছে সেটা দেখবো, তাহলে এর মানে এখানে -√3, বির মানে এখানে 1, তাহলে -√3, 1 এই বিন্দুটি কোন পাদে পড়ছে সেটা দেখবো। এবার প্রথমে আছে -√3 তার মানে x অক্ষ বরাবর বাম দিকে আসবে, তারপরে আছে 1 তার মানে y অক্ষ বরাবর উপরের দিকে যাবে, তাহলে যে বিন্দুটা দেওয়া আছে সেটা দ্বিতীয় পাদে অবস্থিত, বা দ্বিতীয় পাদে থিটা π - আলফা হয়ে যায়, তাহলে এক্ষেত্রে থিটা π - আলফা, তাহলে π মাইনাস এবার আলফার মানে এখানে π/6 তাহলে লসাগু হবে 6 হবে, তাহলে 6π - π সমান হয়ে যাবে 5π/6, তার মানে আর্গুমেন্ট Z1 তার মানটা পেয়ে যাচ্ছি 5π/6। আর প্রশ্ন এখানে বলেছিল যে আর্গুমেন্ট Z1 5π/6 হবে, তাহলে এই দুটো সত্য হচ্ছে। এবারে আর্গুমেন্ট Z1 × Z2 -3π/4 হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবারে আর্গুমেন্ট Z1 × Z2 তার সূত্র ছিল আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 প্লাস 2k π হয়, আর এখানে কে এর মান 0 হতে পারে, 1 হতে পারে, আর -1 হতে পারে। এবারে কে এর মানটা কখন 0 ধরবো, কখন 1 ধরবো, আর কখন -1 ধরবো। এবার আর্গুমেন্ট Z বা থিটার মানটা যদি -π <θ < π যদি এর মধ্যে থাকে মানে -π এর থেকে বড় থিটার মানটা, আর π/180 থেকে যদি ছোট অথবা সমান হয় তাহলে সেক্ষেত্রে কে এর মানটা বসবে 0, আর থিটার মানটা যদি -π বা -180 ডিগ্রি থেকে ছোট হয়ে যায় সেক্ষেত্রে কে এর মানটা বসবে 1, আর থিটার মানটা যদি 180 ডিগ্রি বা পায়ের থেকে বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে থিটার কে এর মানটা বসবে -1। এবার এখানে আর্গুমেন্ট Z1 আর আর্গুমেন্ট Z2 এই দুটো মান দেয়া আছে, তাহলে এই দুটো মান যোগ করে দেখবো যে কত আসছে। তাহলে আর্গুমেন্ট Z1 এর মান এখানে 5π/6 প্লাস আর্গুমেন্ট Z2 5π/12 ছিল, আর আর্গুমেন্ট Z2 তার মানটা দেওয়া আছে 5π/6, তাহলে এই দুটো মান যোগ করে আগে দেখবো কত হচ্ছে। তাহলে এখানে পেয়ে যাবো তাহলে 6 আর 12 লসাগু হবে 12, তাহলে উপরে বসে 5π প্লাস 6 × 12 তাহলে 10π হয়ে যাবে। এবারে 5π আর 10π যোগ করলে 15π/12। এবারে 15π/12 এই মানটা যেহেতু 180 ডিগ্রি থেকে বড় হচ্ছে, কারণ উপরে আছে 15 নিচে আছে 12, তাহলে এই মানটা যেহেতু 180 ডিগ্রি থেকে বড় হবে তাহলে এখানে কে এর মানটা ধরতে হবে -1, তাহলে এখানে যাবে মাইনাস, কে এর মান যদি -1 হয় তাহলে -2π হবে, তাহলে এর থেকে -2π বিয়োগ করতে হবে, তাহলে -2π হবে তাহলে এবার যদি লসাগু করি তাহলে 12 লসাগু হবে, তাহলে উপরে বসবে 15π মাইনাস, তাহলে হবে 12 × 24π। এবার 15 থেকে 24 বিয়োগ করলে -9π/12 হবে, এবার 3 দিয়ে কাটলে 3 × 9 3 × 4 12, তাহলে পেয়ে যাবো -3π/4। এবার এখানে দেওয়া ছিল আর্গুমেন্ট Z1 × Z2 -3π/4, তাহলে এই যে বিবৃতি এ যেটা দেওয়া আছে সেটা সঠিক দেওয়া আছে। এবারে বিবৃতি বিতে দেওয়া আছে আর্গুমেন্ট Z1 × Z2 আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2, তাহলে এই যে বিবৃতি দেওয়া আছে সেটা সত্য দেওয়া নেই, কারণ আর্গুমেন্ট Z1 × Z2 হয়ে যায় আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 প্লাস 2k π হয়, তাহলে এখানে যেহেতু প্লাস 2k π দেওয়া নেই তাহলে এই বিবৃতিটা সত্য নয়, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ বিবৃতি এ হলো সত্য, আর বিবৃতি বি হলো মিথ্যা। এরপরে 5-এর দাগে এখানে বলেছে Z1 ও Z2 দুটি জটিল সংখ্যা যেগুলো শূন্য নয়, আর বিবৃতি এতে দেওয়া আছে mod of Z1 + Z2 mod of Z1 প্লাস mod of Z2 হয়, তবে আর্গুমেন্ট Z1 আর্গুমেন্ট Z2 হবে কিনা সেটা যাচাই করতে হবে। তার মানে এই শর্তটা দেওয়া আছে, সেখান থেকে এটা প্রমাণ করতে হবে। এবার একটা জটিল সংখ্যা যদি Z হয়, এবার একটা জটিল সংখ্যা Z এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার ছিল Z r × cos θ প্লাস i sin θ, সেক্ষেত্রে rটা হয়ে যায় জটিল সংখ্যার মডুলাসের মান, তার মানে mod of Z হয়ে যায় r,
আর থিটাটা হয়ে যায় জটিল সংখ্যার আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট জেড ইকুয়াল হয়ে যায় থিটা। তাহলে এখানে দুটো জটিল সংখ্যা দেওয়া আছে, একটা Z1 দেওয়া আছে, একটা Z2 দেওয়া আছে। তাহলে দুটো জটিল সংখ্যাকে তার মডুলাস অ্যামপ্লিটিউড আকার ধরে নেবো। তাহলে ধরে নিচ্ছে এখানে Z1 ইকুয়াল টু, তাহলে আর এর জায়গায় লিখবো এখানে R1 cos θ1 প্লাস I sin θ1। তাহলে Z1 ইকুয়াল টু এই মানটা ধরলাম, আর Z2 ইকুয়াল টু ধরে নিচ্ছি R2 ইন্টু cos θ2 প্লাস I sin θ2। তাহলে এখানে Z1 জটিল সংখ্যাটির মডুলাসের মানটা হয়ে যাবে R1। তাহলে মড অফ Z1 ইকুয়াল টু হবে R1, আর আর্গুমেন্ট অফ Z1 তার মানটা হয়ে যাবে এখানে θ1। একই রকমভাবে মড অফ Z2 ইকুয়াল টু হয়ে যাবে R2, আর আর্গুমেন্ট Z2 ইকুয়াল টু হয়ে যাবে θ2। এবার প্রশ্নে এখানে এই মানটা বলে দিয়েছিল যে মড অফ Z1 প্লাস Z2 ইকুয়াল টু মড অফ Z1 প্লাস মড অফ Z2, তাহলে সেটাকে লিখে নিলাম। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা মড অফ, এবার Z1 এর মানটা বসাবো। এবার Z1 এর মান এটা ধরেছিলাম R1 ইন্টু cos θ1 প্লাস I sin θ1। এবার R1 দিয়ে গুণ করে দিলে তাহলে এখানে পেয়ে যাবো R1 cos θ1 প্লাস I ইন্টু R1 sin θ1 প্লাস Z2 দিয়ে আছে, বা Z2 মানে এইটা, তাহলে এই মানটা বসাবো। এবার R2 দিয়ে গুণ করলে এখানে পেয়ে যাবো R2 ইন্টু cos θ2 প্লাস I ইন্টু R2 সাথে গুণ করলে R2 sin θ2 হবে, এটা পাবো। ইকুয়াল টু দেওয়া ছিল মড অফ Z1, তাহলে মড অফ Z1 তার মানটা এখানে পেয়েছি R1, তাহলে R1 বসবে, প্লাস মড Z2, এবার মড Z2 তার মানটা এখানে R2, এটা পাবো। বা এবার যদি বাস্তব অংশগুলো আলাদা করি, তাহলে বাস্তব অংশ মানে যাদের মধ্যে আই নেই সেগুলোকে যদি আলাদা করা হয় এখানে, তাহলে এখানে আছে R1 cos θ1 প্লাস এখানে আছে R2 cos θ2, তাহলে এটা হচ্ছে জটিল সংখ্যার বাস্তব অংশ। আর এই দুটোর মধ্যে আই রয়েছে, তাহলে এই দুটো থেকে আই কমন নিতে পারি। তাহলে আই কমন নিলে এখানে হবে R1 sin θ1 প্লাস এখানে থাকবে R2 sin θ2, মডের মধ্যে থাকবে ইকুয়াল টু এখানে আছে R1 প্লাস R2। বা এবার একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু যদি x প্লাস IY হয়, তার মডুলাস z বা মড z ইকুয়াল টু হয়ে যায় √x² প্লাস y², তার মানে বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, আর √এর মধ্যে বসবে এটা। সেরকম একই রকমভাবে এটাকে যদি একটা জটিল সংখ্যা ধরি, তাহলে এটা হচ্ছে বাস্তব অংশ, আর এই পুরো মানটা হচ্ছে কাল্পনিক অংশ, আর পুরোটা মডুলাসের মধ্যে রয়েছে। তাহলে এর যদি মডুলাস নির্ণয় করি, তাহলে এখানে হয়ে যাবে √, তাহলে বাস্তব অংশের স্কোয়ার হয়ে যাবে R1 cos θ1 প্লাস R2 cos θ2 তার স্কোয়ার হয়ে যাবে, মানে x² হলো প্লাস y² মানে কাল্পনিক অংশের স্কোয়ার। এখানে আছে R1 sin θ1 প্লাস R2 sin θ2 তার স্কোয়ার হয়ে যাবে, এটা পাবো। ইকুয়াল টু ডান দিকে ছিল R1 প্লাস R2, বা তাহলে √, এবার এখানে এই মানটাকে a প্লাস বি হোল স্কোয়ার তার সূত্র আকারে ভাঙতে পারি। এবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল a² প্লাস 2ab প্লাস b², তাহলে এর মান এখানে R1 cos θ1, তাহলে তার যদি স্কোয়ার করি তাহলে যাবে R1² cos θ1 প্লাস 2ab ছিল, তাহলে 2 ইন্টু এই দুটো মান গুণ হবে, তাহলে পেয়ে যাবো 2R1 R2 cos θ1 ইন্টু cos θ2 প্লাস b² ছিল, তাহলে বির মান মানে R2 cos θ2 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো R2² cos θ2, এটা পাবো। প্লাস এবার এই মানটাকে একই রকমভাবে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে পেয়ে যাবো এখান থেকে R1² sin² θ1 প্লাস 2R1 R2 sin θ1 ইন্টু sin θ2 প্লাস b² ছিল, তার মানে হয়ে যাবে R2² sin² θ2, এটা পাবো। ইকুয়াল টু, আর এখানে ডান দিকে ছিল R1 প্লাস R2, এখানে এই পুরো মানটা √এর মধ্যে থাকবে এখানে, তাহলে এখানে পেয়ে যাবো বা √। এবার এই দুটো থেকে R1² কমন নিতে পারি, তাহলে R1² কমন নিলে তাহলে এখানে থাকবে sin² θ1 প্লাস এখানে থাকবে cos² θ1, এটা পাবো। প্লাস আবার এই দুটো মান থেকে 2R1 R2 কমন নিতে পারি, তাহলে 2R1 R2 কমন নিলে তাহলে এখানে আছে cos θ1 cos θ2, আর এখানে আছে sin θ1 sin θ2, তাহলে হবে প্লাস sin θ1 sin θ2, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। প্লাস আর এই দুটো থেকে R2² কমন নিতে পারি, তাহলে R2² কমন নিলে তাহলে এখানে থাকবে sin² θ2 প্লাস এখানে থাকবে cos² θ2 ইকুয়াল টু, তাহলে এখানে আছে R1 প্লাস R2, বা
রুট ওভার, এবার এখানে আছে আর ওয়ান স্কোয়ার আর ভিতরে রয়েছে সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান, তাহলে এটা সূত্র পড়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানটা 1 হয়, তাহলে 1 এর সাথে আর ওয়ান স্কোয়ার গুণ করলে আর ওয়ান স্কোয়ার পাবো প্লাস 2r1r2। এবার এখানে আছে cos থিটা ওয়ান cos থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, তাহলে এটা ত্রিকোণমিতির cos a মাইনাস বি সূত্র পড়ে যাচ্ছে। cos a মাইনাস বি সূত্র ছিল cos a cos b প্লাস সাইন a সাইন b, তাহলে cos a মাইনাস বি সূত্র অনুসারে লিখলে cos, তাহলে এর মানে এখানে থিটা ওয়ান মাইনাস বির মানে এখানে থিটা টু, তাহলে এটা হবে প্লাস একই রকমভাবে এই মানটা 1 হয়ে যাবে, তাহলে 1 এর সাথে r2 স্কোয়ার গুণ করলে r2 স্কোয়ার পাবো ইকুয়াল টু r1 প্লাস r2। বা এবারে এখানে যেহেতু রুট ওভার রয়েছে, এবার রুট ওভারকে তুলতে গেলে উভয় পক্ষে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে, তাহলে উভয় পক্ষে বর্গ করলে এখান থেকে রুট ওভারটা উঠে যাবে, তাহলে এখানে পেয়ে যাবো r1 স্কোয়ার প্লাস 2r1r2 ইন্টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস r2 স্কোয়ার, আর এদিকে হোল স্কোয়ার হয়ে যাবে r1 প্লাস r2 হোল স্কোয়ার, তাহলে বর্গ করলে বা স্কোয়ার করলে এখান থেকে রুট ওভারটা উঠে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা r1 স্কোয়ার প্লাস 2r1r2 ইন্টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস r2 স্কোয়ার ইকুয়াল টু, এবার এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভাঙবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তাহলে r1 স্কোয়ার প্লাস 2r1r2 প্লাস r2 স্কোয়ার হয়ে যাবে। এবার এখানে r1 স্কোয়ারের সাথে এখানে r1 স্কোয়ার কেটে যাবে, এখানে r2 স্কোয়ার সাথে এখানে r2 স্কোয়ার কেটে যাবে। বা এবার এখানে বাম দিকে আছে 2r1r2 cos থিটা ওয়ান মাইনাস থিটা টু, আর ডান দিকে আছে 2r1r2, তাহলে এখান থেকে পেয়ে যাবো cos থিটা ওয়ান মাইনাস থিটা টু, বা ডান দিকে ছিল 2r1r2 আর বাম দিকের মানটা যখন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে 2r1r2 হবে। বা cos থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু, তাহলে এর মানটা কেটে গেলে 1 হবে। বা cos থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু, তাহলে cos 0 ডিগ্রি মান 1 হয়, তাহলে 1 এর জায়গায় লিখবো cos 0 ডিগ্রি। বা থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু 0, দুদিকে cos cos কেটে গেলে থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু 0 হবে। বা থিটা ওয়ান ইকুয়াল টু, তাহলে মাইনাস থিটা টু ডান দিকে গেলে প্লাস থিটা টু হবে। এবার থিটা ওয়ানের মান যেটা ধরা হয়েছিল, এখানে ধরা হয়েছিল আর্গুমেন্ট z1 ইকুয়াল টু থিটা ওয়ান আর আর্গুমেন্ট z2 ইকুয়াল টু থিটা টু, তাহলে থিটা ওয়ানের জায়গায় বসাবো আর্গুমেন্ট z1 আর থিটা টুর জায়গায় বসাবো আর্গুমেন্ট z2, তাহলে এখানে হয়ে যাবে অতএব তাহলে থিটা ওয়ান মানে হচ্ছে আর্গুমেন্ট z1 ইকুয়াল টু আর থিটা টু মানে হচ্ছে আর্গুমেন্ট z2। আর এটাই প্রমাণ করতে বলেছিল প্রশ্নে যে আর্গুমেন্ট z1 ইকুয়াল টু আর্গুমেন্ট z2 হবে, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল। তাহলে বিবৃতি এ যেটা দেওয়া আছে সেটা সত্য দেওয়া আছে। এরপর বিবৃতি বিতে দেওয়া আছে মড অফ z1 প্লাস z2 লেস ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2, বা দুটো জটিল সংখ্যার ক্ষেত্রে z1 আর z2 যদি দুটো জটিল সংখ্যা হয় সেক্ষেত্রে সূত্রে আলোচনা করা হয়েছিল যে মড অফ z1 প্লাস z2 লেস ইকুয়াল টু হয়ে যায় মড অফ z1 প্লাস মড অফ z2। তাহলে এই যে বিবৃতি দেওয়া আছে সেটা সঠিক দেওয়া আছে, কিন্তু বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পরের উপর যেহেতু নির্ভরশীল নয়, তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশন ডি। এরপরে 6 দাগে এখানে বলেছে 0 নয় 3টি জটিল সংখ্যা z1 z2 z3 হলে সেখান থেকে এই মানটা ইকুয়াল টু যদি 0 হয় সেখান থেকে বিবৃতি এতে প্রমাণ করতে হবে যে z1 z2 z3 হলো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। তাহলে 3টে জটিল সংখ্যা z1 z2 z3 যদি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে এই যে বাহুটা দেওয়া আছে যার শীর্ষবিন্দু z1 আর z2, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে, তাহলে দুটো জটিল সংখ্যার বিয়োগফলের মডুলাস সেটা হয়ে যাবে এই বাহুর দৈর্ঘ্য, তাহলে z1 মাইনাস z2। আবার সমবাহু ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে z3 মাইনাস z1, আবার এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে z2 মাইনাস z3। তাহলে এই তিনটে মান যদি সমান প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো যে এই যে তিনটে শীর্ষবিন্দু z1 z2 z3 তার হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এবার এখানে এই শর্তটা দেওয়া আছে সেখান থেকে প্রমাণ করব এই যে তিনটে মান সেই তিনটে মান সমান, যদি এই তিনটে মান সমান হয় তাহলে এই যে বিন্দু তিনটি সেটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়ে যাবে। এবার এখানে এই মানটা দেওয়া আছে, বা এবার এখান থেকে প্রথমে এই মানটাকে 2 দিয়ে গুণ করে নেব, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করবো, তাহলে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে এখানে যাবে 2z1 স্কোয়ার প্লাস এখানে হবে 2z2 স্কোয়ার 2 ইন্টু z2 স্কোয়ার প্লাস এখানে হবে 2z3 স্কোয়ার মাইনাস 2z1 z2 মাইনাস 2z2 z3 মাইনাস 2z3 z1 ইকুয়াল টু 0। বা এবার এখানে আছে 2z1 স্কোয়ার, এবার 2z1 স্কোয়ার থেকে একটা z1 স্কোয়ার নিচ্ছি, তাহলে z1 স্কোয়ার, আর এখান থেকে নিচ্ছি মাইনাস 2z1 z2, তাহলে মাইনাস 2z1 z2 প্লাস এবার এখানে আছে 2z2 স্কোয়ার, তাহলে এখান থেকে একটা z2 স্কোয়ার নিচ্ছি, তাহলে এটা নিলে একটা সূত্র পড়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাবে, প্লাস এবার এখানে ছিল 2z2 স্কোয়ার, তাহলে এখানে একটা z2 স্কোয়ার নিচ্ছি, তাহলে আর একটা z2 স্কোয়ার নিচ্ছি, মাইনাস এবার নিচ্ছে 2z2 z3 এই মানটা নিচ্ছি 2z2 z3 প্লাস এবার এখানে আছে 2z3 স্কোয়ার, তাহলে এখান থেকে একটা z3 স্কোয়ার নিয়ে নিচ্ছি এইটা, তাহলে এটাও একটা সূত্র পড়ে যাবে, প্লাস
এবার এখানে ছিল 2z3 স্কোয়ার, তাহলে এখানে একটা z3 স্কোয়ার নিয়েছি, তাহলে আর একটা নিতে পারি z3 স্কোয়ার মাইনাস, এবার এই মানটা নিচ্ছি 2z3 z1 প্লাস, এবার এখানে ছিল 2z1 স্কোয়ার, তাহলে এখানে একটা z1 স্কোয়ার নিয়েছি, তাহলে আর একটা z1 স্কোয়ার এখানে নিতে পারি, তাহলে এইভাবে মানটা সাজিয়ে নেব ইকুয়াল টু 0 বা এবার এখানে সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এখানে যাবে z1 মাইনাস z2 হোল স্কোয়ার প্লাস এখান থেকে পেয়ে যাবো z2 মাইনাস z3 স্কোয়ার প্লাস এখান থেকে পেয়ে যাবো z3 মাইনাস z1 স্কোয়ার ইকুয়াল টু 0 বা এবার যেহেতু তিনটে রাশির বর্গের সমষ্টি 0, তাহলে প্রত্যেকটা আলাদা করে শূন্যের সাথে সমান হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা পাবো z2 মাইনাস z3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে পাবো z3 মাইনাস z1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা তাহলে এখান থেকে পেয়ে যাবো z1 মাইনাস z2, তাহলে রুট ওভার 0 হবে, তার মানটা সেই 0, z2 মাইনাস z3 তার মানটাও রুট ওভার 0 হবে, তাহলে 0 হবে এখানে, আর z3 মাইনাস z1 এর মানটাও পেয়ে যাবো এখান থেকে 0। এবার যেহেতু z1 মাইনাস z2 ইকুয়াল টু 0, তাহলে এর যদি মডুলাস নির্ণয় করি, তাহলে এখান থেকে পেয়ে যাবো মড অফ z1 মাইনাস z2, তাহলে তার মানটাও সেই 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো z2 মাইনাস z3 বা মড অফ z2 মাইনাস z3 ইকুয়াল টু 0 হবে, আর এখান থেকে পেয়ে যাবো মড অফ z3 মাইনাস z1 ইকুয়াল টু 0 পেয়ে যাবো। এবার যেহেতু এই তিনটে মান শূন্যের সাথে সমান হচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি z2 মাইনাস z3 ইকুয়াল টু z3 মাইনাস z1 ইকুয়াল টু z1 মাইনাস z2, তার মানে এই তিনটে মান সমান হয়ে যাবে, আর এই তিনটে মান সমান হলে তাহলে বলতে পারবো এই যে বিন্দু তিনটে দেওয়া আছে z1 z2 z3 সেটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, আর এখানে বিবৃতি বিতে এই তিনটে মান যেহেতু সমান দেওয়া আছে, তাহলে বিবৃতি বি হবে বিবৃতি এ এর কারণ, তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশন বি।